ওকে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? একজন বলুন, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ড ঠিক আছে কি না? ওকে, থ্যাঙ্কস। ধন্যবাদ। সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক লাইভের আজকের এই রাতের প্রথমক্ষণে আমি নিলয় আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দুর্নিবার সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের কামনা। আসলে নির্দিষ্ট আমাদের সাপ্তাহিক যে লাইভের আসার কথা ছিল, ওনার শারীরিক অসুস্থতার কারণে আবার আমি আসলাম। এটা অনেকটা মনের নিজস্ব খোরাক, তাছাড়া একটা সংগঠনের পরিচালক হিসাবে দায়িত্বও বটে। এই একটা ঘন্টা আমরা কিছু কথা বলবো, কিছু কবিতা পড়ব, আশা করি আপনারা সাথে থাকবেন। হ্যাঁ, অর্চনা দিদিভাই স্বাগতম, আজিজা নাসরিন আপু এসছে, কৃষ্ণা আলপনা মণ্ডল দিদি এসছে, আপনারা সবাই সাথে থাকুন। বদরুল ভাই আছে, অপু ভাইকেও দেখেছি, মুক্তার দিদি এসছে, অনেকেই আছে, অলরেডি 12 জন এখানে এখনই দেখা যাচ্ছে, আশা করি আরও অনেকেই আসবে। তো আজকে দু একটি কথা বলবো আর কবিতা পড়বো। কথা বলবো সাংগঠনিক কারণে। আজকে মোটামুটি আমাদের সংগঠনের 5 মাস হয়ে গেছে, গত 6 তারিখ, আজকে 11 তারিখ আমাদের এই সংগঠনটার জন্ম, এবং আপনাদের অসীম ভালোবাসায় চন্দ্রশ্রী দাস, হ্যাঁ আমিও আছি, ঠিক আছে থাকুন, সবাই মিলে এই একটি ঘন্টা উপভোগ করার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তো দুর্নিবার সাহিত্য পরিষদের 5 মাস হয়ে গেছে আজকে আমাদের এই সাহিত্য সংগঠনের জন্ম। ইতিমধ্যে আমরা খুব আনন্দের সাথে বলতে পারি 1900+ সাহিত্য বন্ধু আমাদের সাথে এখনও আছে, এবং আপনাদের সকলের ভালোবাসা আমাদের পথ চলা, খুব ভালোভাবে আমরা পথ চলছি। আর এজন্য সবচেয়ে যে কৃতিত্ব দিতে হয় আমাদের যারা লেখা দিচ্ছে, যারা আমাদের এখানে ওদের সৃষ্টি প্রকাশ করছে, ওদেরকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল পরিচালক বন্ধুদের, আমার সহকর্মীদের, যারা নিজের ব্যক্তিজীবন, কর্মজীবন এত কিছুর পরেও শুধু ভালোবাসার টানে নিজের পরিচালনার এই সংগঠনের প্রতি দায়িত্ববোধ নিবিড়ভাবে পালন করছে। বিভিন্ন প্রত্যক্ষ পরোক্ষ বেশ কিছু কাজ একটা সংগঠন পরিচালনা করতে প্রয়োজন হয়, আপনারা জানেন। তো এদের এই সুন্দর প্রচেষ্টার কারণে আজকে দুর্নিবার এই জায়গায়। দুর্নিবারের সকল পরিচালককে আমি বলবো, আমি এই সংগঠন যখন শুরু হয়েছিল প্রথম দিন আমি লাইভে এসেছিলাম, সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, নীতিমালা নিয়ে কথা বলেছিলাম। ওই দিন আমি একটা কথা বলেছিলাম যে পরিচালনা আমরা করব, কিন্তু দিনের প্রথমে আমরা সবাই নিজের সৃষ্টিটাকে যত্ন করব, লালন করব, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে।
নিজের কলম বন্ধ করে আমরা কোনো সংগঠনের কাজ যেরকম করব না, ঠিক পাশাপাশি সারা দিনে মোটামুটি সবাই পরিচালকরা একটা নির্দিষ্ট সময়ে লাইক কমেন্ট বা ভিতরে ইন্টারনাল অন্য কাজগুলো সংগঠন পরিচালনার ক্ষেত্রে করে। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমার যেটা বলার মূল কথা, তা হলো আমাদের পরিচালকদের, আমরা যখন পরিচালক করি, আমরা কখনোই এই শর্ত সাপেক্ষে কোনো পরিচালক আমরা নিযুক্ত করিনি এখনও, আশা করি ভবিষ্যতেও করব না। আমরা বলেছিলাম যে কোনো সংগঠনের থেকেও আমাদের এই সংগঠনে যদি আমাদেরকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে, সর্বোপরি বাংলা সাহিত্যের প্রচার প্রসারটাকে ভালোবেসে কাজ করতে চায়, তাহলে আমাদের এই সংগঠনে স্বাগত। এইভাবে অনেকেই আছে এবং কোনো রকমের কোনো শর্ত আমরা আজ পর্যন্ত দিইনি, আশা করি দেব না, যে এই সংগঠনে থাকলে অন্য সংগঠনে লাইক কমেন্ট করা যাবে না, এই সংগঠনে থাকলে অন্য সংগঠনে কাজ করা যাবে না। আমার কাছে মনে হয় এটা পায়ে বেড়ি পড়ানো। আমি এর তীব্র প্রতিবাদ করি। সে যদি কোনো সংগঠনও হয়, কোনো ব্যক্তিও হয়, আমি ওই বিষয়টার পক্ষে কথা বলতে পারবো না কখনোই। কবিতা স্বতন্ত্র, কবি স্বতন্ত্র, কবি স্বাধীন, কবি নির্ভয়, কবি নির্ভর। সুতরাং কবিকে তার পায়ে বেড়ি পড়ানোর, সাহিত্যকর্মীকে তার পায়ে বেড়ি পড়ানোর মতো কোনো কিছু আমি কখনোই সমর্থন করতে পারবো না। নিজেও এটা ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না। আমি যেরকম, আমি দুর্নিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, কিন্তু আমি 5-7টা মানে সাহিত্য সংগঠনে আমার সৃষ্টি প্রকাশ করি। আমার সৃষ্টি পড়ে যদি একটা লোকও সমৃদ্ধ হয় বা আমার সৃষ্টিটা ওর কাছে ভালো লাগে, এর থেকে ভালো কিছু হতে পারে না। একটা কবি তার সৃষ্টি বিভিন্ন সংগঠনে প্রকাশ করবে, বিভিন্ন সংগঠনের পরিচালকরা মন্তব্য করবে, এটাই হলো সত্যি এবং এটাই বোধহয় মনুষ্যত্বের প্রথম সোপান হওয়া উচিত। কারণ এই সংগঠন করতে গিয়ে আমরা কেউ কোনো অর্থের বিনিময়ে আমরা কোনো পরিচালককে কোনো কিছুই দেই না, শুধু একটু ভালোবাসা, একটু নিজেদের মধ্যে সম্পর্কের আদান প্রদান, মত বিনিময়। সবচেয়ে বড় যেটা, ওটা হলো সম্পর্ক। মানুষ হিসাবে মানুষকে, কবি আর সাধারণের মধ্যে এইখানে ডিফারেন্স। আমি বিশ্বাস করি তারা কবি না, শুধু সাহিত্যকর্মী, এদের মন অনেক উদার এবং উদার হওয়া উচিত। এরা সত্যিকার অর্থে ভালো মানুষ হওয়া উচিত এবং ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি কাউকে বলবো যে ভালোবেসে হোক, সাহিত্যের প্রচার প্রসার ভালোবেসে হোক, আত্মার বন্ধনে হোক, পারস্পরিক সৌহার্দ্যতে হোক। দিন শেষে আমরা যেই সংগঠনে কাজ করি বা যেখানে সাহিত্য প্রকাশ করি না কেন, আমার ভাষা সমৃদ্ধ হচ্ছে, আমি নিজে সমৃদ্ধ হচ্ছি, আমার লেখনী সমৃদ্ধ হচ্ছে। দুটো কবিতার লাইন মনে পড়ল। নিজের সাথে যুদ্ধ করি, তোমার সাথে মিত্রতা, নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ, মানুষ বলে হিংস্রতা। প্রয়োজন নেই নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো শর্তে আবদ্ধ হয়ে আমি কোনো কিছু করতে হবে, এই সময়ে এটার পক্ষে না, কখনোই আমি পক্ষে না। চলুন সবাই মিলে সাহিত্যকে এগিয়ে নেই, বাংলা সাহিত্যকে এগিয়ে নেই। এটা হলো শেষ কথা। আমি আপনি হয়তো একদিন থাকবো না, আমাদের সৃষ্টিগুলো থাকবে, আমাদের সাহিত্যগুলো থাকবে, আমাদের লিখনী থাকবে। সুতরাং পারস্পরিক সৌহার্দ্য, আমি ভালো একটা কথা বললে যদি আপনার কাছে ভালো লাগে, ওটাই আমার পাওনা। আমার সৃষ্টির দু কলম যদি আপনার কাছে ভালো লাগে, ওটাই আমার সবচেয়ে বড় পাওনা। তো এটাই বলে শেষ করব। সব সংগঠনের প্রতি, আমার সকল পরিচালকদের প্রতি উদার হন। যেইখানে খুশি, যেইখানে ভালো লাগে, যেইখানে আত্মার বন্ধন, নিবিড়ভাবে কাজ করুন। দিন শেষে জানবেন যে বাংলা সাহিত্যের জন্য কাজ করছেন, নিজে ভালোবেসে কাজ করছেন। আত্মার ডাক যেখানে আসবে সেখানে সাড়া দিন, কোনো শর্তে নয়, পায়ে কোনো বেড়ি দিয়ে কোনো সাহিত্য সংগঠক, কোনো কবি সাহিত্যিককে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখুক,
এটা আমি চাই না। ধন্যবাদ। সাংগঠনিক আলোচনা এইখানে শেষ করলাম। আর এবার কিছু কবিতা পড়ব। বিশেষ করে আজকে আমি আমাদের বেশ কিছু দিদিরার কবিতা আছে, বোনের কবিতা আছে, যারা আমাদের পরিচালনাতে কাজ করে। আসলে একটা লাইভে আমাদের যত পরিচালক এদের সবাই লেখা তুলে পাঠ করাটা খুব কঠিন নির্দিষ্ট সময়ের কারণে। তো এর মধ্যে কিছু কবিতা আমি বেছে নিয়েছি। আপনারা শুনুন। সবার আগে একটা কবিতা অন্তত পড়তে চাই অনুষ্ঠানটা শুরু করার আগে। নীলমলন্দী বোনের একটা কবিতা আমি পড়তে চাই, দেখুন ভালো লাগে কিনা। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম। হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেক দিন বরফ মাখা জল খাই না। কি করেও তাও বেঁচে আছি আমার মতো, অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকোল কালো কি সুন্দর চোখ থাকবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই। অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। ধন্যবাদ। কেমন লেগেছে জানি না। নির্মলেন্দু গুণের মানুষ, এই কবিতাটা আমার খুব পছন্দ। কৃষ্ণা আলপনা মণ্ডল দিদি লিখেছে অসাধারণ, পাঠে মুগ্ধ ভাই, খুব ভালো লেখা। বদরুল ভাই লিখেছে চমৎকার আবৃত্তি। মুক্তা রানী দেবী বোন আমার লিখেছে চমৎকার একটি কবিতা। মনচলি চক্রবর্তী এসছে, বদরুল ভাই এসছে, মদরুল ভাই আছে, কমেন্ট করছে মনোমুগ্ধকর আবৃত্তি। সুহাসী অপু চমৎকার পাঠ করলেন দাদা। হ্যাঁ দাদার সঙ্গে থাকুন। জীবন ভীষণ সুন্দর কবিতা এবং আবৃত্তি দুটোই। আজিজা নাসরিন আপু বলছেন ফুজাইল বড় সমৃদ্ধ কবিতাটি নির্বাচন করেছেন কবি। ফুজাইল ভাই আছে। মনচলি দিদি বলছে চমৎকার। ঠিক আছে, এখন এবার আস্তে আস্তে আমি আমাদের পরিচালকদের কবিতাতে যাই। পরে সময় থাকলে আমি আরও আমার দুই একটা হয়তো কবিতা পড়ব। প্রথম যে কবিতাটা পড়ব, কবিতাটা প্রশ্নবিদ্ধ আমি, কবি সুহাসী অপু। জীবন তুমি ভাবছো কেন, কল্পলোকের সিঁড়ি বেয়ে হিমাদ্রি চূড়ায় উঠছো কেন, স্বপ্ন ডানার পাখা মেলে আকাশপানে ছুটছো কেন, ঢেউ তরঙ্গের ঘূর্ণি পাকে ভাঙা তরি বাইছো কেন, বজ্রমেঘের প্রান্ত সীমায় আপন মনে দুলছো কেন, সাত সাগরের ওপার যাওয়ার স্বপ্ন তুমি দেখছো কেন, উদাস মনে হিমেল হাওয়ায় বন্ধ চোখে ঘুরছো কেন, স্বপ্ন রাজ্য জয়ের নেশায় পুলক ছাড়া লড়ছো কেন,
ভগ্ন পায় মেঘনা পাড়ে, মৃদু পায়ে হাঁটছ কেন? সূর্য শিখা ছোঁয়ার আশায় মরীচিকায় ছুটছ কেন? শশীকলার নাগাল পেতে শূন্য হাত তুলছ কেন? ঝড়ো হাওয়ার ধ্বংসলীলায় উল্টো রথে চড়ছ কেন? পাখির মতো মেলতে ডানা পালক ছাড়া মেলছ কেন? অধরাকে অলিক জেনেও হাত বাড়িয়ে ধরছ কেন? নিশুতি বেলার তন্দ্রা চোখে অনিমেষ যাচ্ছ কেন? পূরবীর আগে সুরবি ঢেলে ভৈরবী গান গাইছ কেন? ফুটতে ফুলের পিয়াস নিয়ে কুসুম বেলায় ছড়ছ কেন? রং তুলিতে আঁকবে ছবি মানুষ পটে আঁকছ কেন? হৃদয় মিনার গড়তে গিয়ে আপন হাতে ভাঙছ কেন? নির্পিয়াসী তিয়াস চুমি বালার তুমি ডাকছ কেন? ছন্দ ছাড়া কাব্য কথা সুপ্ত চাওয়ায় লিখছ কেন? অনল দগ্ধ শান্তি বেলায় হিমশীতল কাঁপছ কেন? বহিশিকার মৃত্যু ফাঁদে সজীব প্রাণে জ্বলছ কেন? দীপ্ত প্রাণের ছোঁয়া পেতে অদিত্য গায়ে পুড়ছ কেন? রক্তনীলা প্রাপ্তির আশায় পান্নাহীরা খুঁজছ কেন? প্রাপ্য ছলার মুকুট পরে হরিষে বিষাদ গুনছ কেন? প্রেম যমুনায় কাটতে সাঁতার নোলা জলে ডুবছ কেন? আনন্দ ধারায় কাদার ছলে ব্যথার দানে হাঁটছ কেন? যোগ বিয়োগের সংজ্ঞা বলে বিয়াগ মনে কাঁদছ কেন? জীবন তুমি ভাবছ কেন? জীবন তুমি ভাবছ কেন? ধন্যবাদ। এই ছিল অপুদার কবিতা, আমাদের সোয়াসী ভাই অপু, ওনার লেখাটা পড়লাম। আপনাদের কেমন লাগলো জানি না, তবে বদরুল ভাই লিখেছে দারুণ দারুণ দারুণ। মঞ্চলী চক্রবর্তী লিখেছে মুগ্ধতা একরাশ। মুক্তাদি কমেন্ট করে পত্রলেখা ঘোষ বন্ধু আছে, চমৎকার আবৃত্তি নীলদার। হ্যাঁ বন্ধু, থাকো, তোমাকে পাশে পেয়ে খুব ভালো লাগছে। সুহাসী অপু ভাই লিখেছে কবিতাটি আপনার কণ্ঠে পূর্ণতা পেল। ধন্যবাদ অপু ভাই, যদি আপনার ভালো লাগে। আসলে আমার একটা বিশ্বাস, কবিতা একটা আবেগ থাকে, একটা মেসেজ থাকে, যেটা যে কবিতার সৃষ্টি করে ওর থেকে ভালো কেউ ধারণ করতে পারে এটা আমার কাছে মনে হয় না। তারপরে যারা পাঠ করে ওরা চেষ্টা করে যে আসলে কবিতার ভিতরে রসটা তুলে আনার জন্য, বক্তব্যটাকে শ্রোতার কানে পৌঁছে দেওয়ার জন্য। তরুণ চাকমা দাদা এসছে, বাহ, যেমন কবিতা তেমন আবৃত্তি, দারুণ। ধন্যবাদ দাদা, পাশে থাকুন। বেশ কিছু কবিতা আমার কাছে আছে আমাদের আজকে, আমি পড়ছি। এখন সম্ভবত মঞ্চলী দিদি আছে, মঞ্চলী দিদির একটা কবিতা। রেশমি ব্যানার্জি বলছে সঠিক বলেছেন। হ্যাঁ একদম, কারণ কবিতা যে সৃষ্টি করে ওর থেকে ভালো আবেগ কবিতার বক্তব্য অন্য কেউ তুলতে পারাটা খুব কঠিন। আর আমরা তো বাচিক না, যারা বাচিক বেশ কয়েকবার পড়ে একটা কবিতার বক্তব্য, স্বাদ, শব্দ, কোথায় ছাড়তে হবে, ধরতে হবে, শ্বাস ফেলতে হবে, সব কিছু মিলে। রাসমণি ব্যানার্জি, ধন্যবাদ। আমার বোধহয় স্পেলিংটা ভুল হয়েছিল, মার্জনা করবেন। তো এখন আমি পড়ছি আমাদের মঞ্চলী চক্রবর্তীর লেখা প্রকৃতির ছায়া। প্রকৃতি যে বড়ই উদার, দেই সবটুকু উজাড় করিয়া। হে মানব, তুমি পারিবে কি উজাড় করিতে তোমার মমতা, উদারতা, করুণা? তুমি দাও এক মুঠো দান দীনদরিদ্র জনে, আসিবে ফিরিয়া তাহা সহস্র গুণে। তুমি যত উজাড় করিবে তোমার করুণা,
তত পূর্ণ হইবে তোমার শূন্য ঘরা। প্রকৃতির যে বড়ই দয়া। হে মানব, তুমি কি পারিবে না হইতে সেই প্রকৃতির ছায়া? এই ছিল মঞ্চলি দিদির কবিতা। কবিতার শিরোনাম ছিল প্রকৃতির ছায়া। ছোট কবিতা, কিন্তু কবিতাতে একটা বক্তব্য আছে প্রকৃতি এবং মানুষকে নিয়ে। হ্যাঁ, মঞ্চলি দিদি তোমার কবিতা পড়লাম, কি হলো জানি না। এবার দেখি কে কি বলছে, কারো ভালো লাগছে কি লাগছে না। পড়া হয়ে গেছে, শার্টসে লিখলে হবে না, কবিতা পড়েছি আমার মতো করে, যদি ভালো লাগে। মুক্তারানী দেবী বলছে বাহ, চমৎকার কবিতা ও পাঠ। বদরুল ভাই লিখছে চমৎকার আবৃত্তি, প্রাণ পেল কবিতাটি আমার। মঞ্চলি চক্রবর্তী বলছে। কৃষ্ণা আলপনা মণ্ডল বলছে চমৎকার। কৃষ্ণা আলপনা মণ্ডল দিদির একটা কবিতা আমার এখানে সম্ভবত আমি নিয়েছি। মঞ্চলি দিদির কবিতাও আপনার কণ্ঠে পঠন চমৎকার। আমি মুগ্ধ, আমি পাঠ শুনে। হ্যাঁ দিদি, তোমার ভালো লাগলে ভালো। কৃষ্ণা আলপনা মণ্ডল দিদি বলছে খুব ভালো লাগলো। হ্যাঁ দিদি, এবার তোমার কবিতাটা বলছি। শিমলি ম্যাম বলছে ভালো লাগছে, সাবলীল উপস্থাপনা। আজিজা নাসরিন আপু বলছে খুব সুন্দর কবিতা এবং আবৃত্তি। এইবার আমি পড়ছি কৃষ্ণা আলপনা মণ্ডল কবি। কবিতার শিরোনাম আমরা করব জয় নিশ্চয়। আজকাল আর তেমন করে নিজেকে মনে হয় না অসহায়, কারণ আমার বুকের কলিজা যে আছে আমার সঙ্গে। কে কাকে দেখে, তবু তার একটাই লক্ষ্য, তার মা যেন থাকে সুস্থ অক্ষত। আসলে আমরা দুজন, শুধুই দুজনার। আমার ওই একটাই 7 রাজার ধন মানিক। এই যে বন জলটা ঢুকছে আমাদের শরীরে, তার হতে দেওয়া যাবে না কোনো মতে। তাই বীর বিক্রমে না এগোতে পারলেও প্রচেষ্টা চালানো হচ্ছে জোর কদমে, যাতে মার মেয়ের মাঝে আর কেউ না থাকে। আমরা চাই ফিরতে আগের অবস্থাতে। আমরা করব জয় নিশ্চয়। এই ছিল কৃষ্ণা দিদির কবিতা, কৃষ্ণা আলপনা মণ্ডল দিদির পারস্পরিক সম্পর্ক নিয়ে যে ছোট কবিতা, বক্তব্য একদম পরিষ্কার। শিমলি লিখেছে আল্লাহ রে, সবাই রে দিদি ডাকতে ডাকতে আমাকেও দিদি ডাক। আসলে হয়ে যাচ্ছে, সরি। এ আমার পরম সৌভাগ্য ভাই, আমার লেখা পড়লে ভাই। দিদি চেষ্টা করেছি, আসলে কতটুকু হয়েছে না হয়েছে যদি ভুল হয় মার্জনা করো। তোমার এই কবিতাটা আমার কাছে মনে হয়েছে যে আজকের এই দিনে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই যে তোমার এই কবিতাটা বেশ সময়ের সাথে যাবে। সম্পর্কের যে এই যে টাচ, সম্পর্কের যে এই আবেগটা সম্ভবত এই কবিতাতে আছে। তাই আমি এটাকে সর্বাঙ্গীন করার জন্য সবার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। কতটুকু হয়েছে আমি জানি না। সোহাসী অপু ভাই লিখেছে চমৎকার কবিতা পাঠ। কৃষ্ণা দিদি লিখেছে আমার লেখা আজ ধন্য ভাই। দূত, আবার সরি বলতে হয় নাকি? আমি তো দুষ্টমি করছি না, এটা অফিসিয়াল প্রেজেন্টেশন, এই কারণে সরি বলেছি। না হলে সরি বলা তো খুব কঠিন কাজ। সরি জীবনে খুব দরকারি শব্দ। আসলে এটার এত বেশি অনাকাঙ্ক্ষিত ব্যবহার হয়, যার কারণে সরি শব্দটা এখন ভ্যালুলেস। কথায় কথায় সরি বলা
কারণে সরি শব্দটার মাহাত্ম্যটা আমার মনে হয় অনেকটাই আমরা হারিয়ে ফেলেছি। যাক, আজিজানা শ্রীনাপু বলছে সুন্দর রচনা এবং আবৃত্তি। এইবার আমি পড়ছি বাণী ব্যানার্জির একটা কবিতা। বাণী ব্যানার্জির কবিতা অনুভবে বৃষ্টি ভেজা। তোর শহরে যখন বৃষ্টির দাপাদাপি, আমার তখন শুধুই মেঘলা আকাশ। তোর একলা ছাদে বৃষ্টি মাখিস, আমি তখন চাতক সমা। তোর অনুভবে যখন আমি মেঘবালিকার রূপ, ঠিক তখন অভিমানে আমি আকাশ পানে চেয়ে চুপ। এমনি কি হয় না ওরে, একসাথে ভিজবো জোরে, অনুভবগুলি সত্যি করে একটিবার আয়না চলে, মন ভাসিয়ে বৃষ্টি জলে। এই ছিল বাণীদির কবিতা, ছোট কবিতা। আসলে অনেকগুলো পরিচালকের কবিতা নিয়েছি, যার কারণে খুব বড় বড় কবিতা নিইনি। কিন্তু এই যে কবিতা, এর মধ্যে অল্প কিছু। অর্চনা মালাকার দিদিভাই বলছে তোমার কবিতা পাঠ শুনছি, খুব সুন্দর পাঠ। আসলে কবিতা পাঠেই প্রাণ পায়, এত ভালো লাগছে। আলুদ্দম রাধ্যে রাধ্যে শুনছি, চলে এসো দিদির নিমন্ত্রণ। একদম, বাংলাদেশ যদি যাই, ময়মনসিংহে যাব, নদীর পাড়ে বসে বসে দিদির হাতের এই যে আলুর দম আর রুটি, এটা বোধহয় নদীর পাড়ের জন্য সবচেয়ে ভালো হবে না? তোমাকে সঙ্গে নেব, কিন্তু সপরিবারে যেতে হবে। বাণী দিদি লিখেছে, অনেক অনেক ধন্যবাদ কবি দাদা। হ্যাঁ দিদি, তোমার কবিতা পড়েছি, কতটুকু হয়েছে আমি জানি না। রাসমণি ব্যানার্জি বলেছে খুব সুন্দর। কৃষ্ণা আলপনা মণ্ডল লিখছে খুব ভালো লাগলো ভাই, লেখা ও পাঠে মুগ্ধ। ঠিক আছে, বাণী দিদির আমি লেখাটা পড়লাম। আসলে আমি চাইছিলাম যারা এখন এইখানে প্রেজেন্স আছে, মানে এখন এখানে আছে, ওদের লেখাটাই আমি ওদের সামনে পড়তে চাইছিলাম। আমার যদি ভুল না হয়, মুক্তা আমাদের এখানে আছে, মুক্তা রানী দেবী। এস আর লস্কর দাদা আছে, লস্কর দাদা আছে, দাদার সঙ্গে থাকুন। আমি এখন মুক্তা রানী দেবী আমাদের পরিচালক, ওনার একটা লেখা পড়ার চেষ্টা করছি। শামসুন নাহার আপু আছে, বলছে দারুণ। হ্যাঁ আপুর সঙ্গে থাকো, চেষ্টা করছি। এখন পড়ছি ভুলিনি তোমায়। কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে প্রথম দিয়েছিলে কথা, অতীত স্মৃতি মনের কোণে আজও ঢেউ তোলে ব্যথা। নিষ্পাপ ছিল পাখির নীড়ের মতো নয়ন যুগল, বিহঙ্গ পালকের মতো তব বাহুদয় ছিল উতল। নিয়তির কাছে মেনেছি হার, তোমায় হারিয়ে স্মৃতিময় দিনগুলো অনুভবে রেখেছি সাজিয়ে। নীরবতার হাজার সুরে মেঘের ভেলার মতন কষ্ট নদীর কলধ্বনি করে যায় গোপন সঙ্গম। আমার হৃদয় নীলিমায় নীল আঁচলের তলে তোমার ভাবনা গড়িয়ে বেড়ায় হাজার ব্যথার ছলে। শিউলি ঝরা হাজারো প্রাতে উষাস্নাত করে হিয়া, সাত্রে তোমায় ভেবেছি কত সঙ্গপনে প্রিয়া। কত বরিশন ঘন ঘটায়
কৃষ্ণ কায় অপরাহ্ন লগনে, পুষ্পবৃষ্টি হয়ে ছুঁয়ে গিয়েছ হৃদয় বিদ্যুৎ গর্জনে। একটি পাতার বুকে অঝোর বৃষ্টির প্লাবন ছিটায়, অনুভবে রয়েছ তুমি আজও ভুলিনি তোমার। অনুভবে রয়েছ তুমি আজও ভুলিনি তোমার। প্রেম অভিমানের কবিতা, ভালো লাগলো। কাউকে কিন্তু জিজ্ঞাসা করে আমি কোনো কবিতা নেইনি, কার কবিতা পড়বো তাও কেউ জানে না। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই কবিতাগুলো আসলে, যেমন বাণী দিদি আমাদের সাথে নতুন পরিচালক হিসাবে আছে, সোনালি দিদি, এর মুক্তা যখন আমাদের পরিচালক হলো, আমার মনে হয় না আমি এরপরে লাইভে কখনো এসেছি। এরপরে আমাদের মঞ্চলে দিদির লেখা কখনো আমি কণ্ঠে ধারণ করিনি। তো যার কারণে চেষ্টা ছিল আজকে ওদের কবিতাগুলো সামনে তুলে আনার। কারণ কবিতা পাঠ যদি করে দর্শকের সামনে উপস্থাপন করা যায়, তাহলে আমার মনে হয় কবিতাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। মুক্তারানী দেবী লিখেছে, তোমার কণ্ঠে প্রাণবন্ত হয়ে উঠলো আমার কবিতাটি, ধন্যবাদ বোন। বদরুল ইসলাম লিখেছে, সুন্দর আবৃত্তি। বাণী ব্যানার্জি লিখেছে, অসাধারণ পাঠ, অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা দাদামণি। মুক্তারানী দেবী লিখেছে, পড়েছি আমার মতো করে বোন, কত কি হলো জানি না। শিমলি কাকে যেন স্বাগত জানিয়েছে, খুব ভালো লাগলো ভাই, লেখা ও পাঠে মুগ্ধ। আলপনা দিদি বলছে, বদরুল ভাই, মঞ্চলি দিদি বলছে ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, সঙ্গে থাকো। ওই যে বললাম যে আমি চাইছিলাম যে যারা আছে সামনে যদি থাকে তাহলে ওদের কবিতাগুলো আমি পড়তে পারি, কিন্তু এভাবে তো আমার কাছে বেশ কিছু কবিতা এখনও আছে। আচ্ছা, এবার আমি জেসমিন জেসি, আমাদের পরিচালক জেসমিন জেসি আপুর একটা কবিতা পড়ছি। হৃদয়ে রক্তকরণ। হৃদয়ে রক্তকরণ। আশা করি হয়তো বা পরে শুনবে। তোর আমার সম্পর্কে প্রাণ ছিল না কখনোই, ছিল না কোনো উষ্ণতা, অন্তঃসার শূন্য এক সামাজিকতা ছিল মাত্র। তোর প্রতি আমার ছিল প্রবল মোহ, অন্ধ ঘোর, আবেগের এক চরম অন্ধত্ব, ছিল অন্ধ বিশ্বাসের জোর। একটি ঠুনকো ঝড়ে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হলো সকল মোহের জাল, হলাম মুক্ত বিহঙ্গ। মোহভঙ্গের সে কি নিদারুণ অভিশপ্ত যন্ত্রণা, হলো হৃদয় রক্তক্ষরণ, কে দেখে মরণ দহন। হৃদয়ের অমন রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদের মতো, বোবা কান্নার চিৎকার কেই বা শুনতে পায়। হে বন্ধু বিদায়, বিদায়, বিদায়। এই ছিল জেসমিন জেসির কবিতা। ত্রিদীপ ভাই এসছে, ত্রিদীপ ভাই হয়তো একটু দেরি হয়েছে, ওর আসলে ওর একটু ব্যস্ততার জীবন চলছে, তারপরেও ও সময় বের করে লাইভে এসছে। ভাই তো ধন্যবাদ দেব না, প্রিয়জন, অনেক অনেক আদর। মুক্তারানী দেবী মুক্তা লিখেছে অসাধারণ, মঞ্চলি চক্রবর্তী লিখেছে অসাধারণ, শিমলি বাণী ব্যানার্জি লিখেছে অসাধারণ পাঠ, বাহ দাদামণি আমার কবিতা, হ্যাঁ তোমার কবিতা পড়ে ফেলেছি। বদরুল ইসলাম লিখছে, জেসমিন জেসি দিদিকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে। হ্যাঁ, জেসমিন জেসি হয়তো বা নেই, হয়তো বা পরে শুনবে। এবার বদরুল ভাই লিখেছে, চমৎকার আবৃত্তি দাদা করলেন।
এইবার পড়ব দুর্নিবারের সবচাইতে কনিষ্ঠ পরিচালক, আমাদের সবার আদরের ছোট্ট বনু শুভ্র এসছে। বন্ধু হয়তো ওরও একটু পারিবারিক কাজকর্ম আছে, তারপরও পাশে এসছে, পাশে থাক। সবচেয়ে ছোট্ট আমাদের পরিচালক বয়সের দিক দিয়ে, আমরা ওকে খুব আদরে রাখি, আদর করি, আকলিমা শিকদার। আজ আকলিমা শিকদারের একটা কবিতা পড়ছি। কবিতার নাম বাঁধনহারা। আমার মন খারাপের দেশে তুমি আসবে না আর ফিরে, সারা জীবন অনুভূতিতে রাখবো তোমায় ঘিরে। সুখ নেই মনে আমার, তবু ভালোবাসায় খুঁজি তোমায় প্রিয়জন। বাঁধনহারা আজও হয়নি আমার মন, অনুভবে পাই সারাক্ষণ। সুখের রাজ্যে রাজা তুমি হলে, দুঃখের অনলে আমি। ভালোবাসা নয় হয়তো মরীচিকা, পেয়েছো অনেক দামি। মাথা ভাঙা নদীর চরে আর কখনো পাবে না আমায় খুঁজে। মৃত্যুর আলে হারালে আমি চিরতরে, সেদিন নিবে বুঝে। বলবে কেঁদে তুমি আমার, ভালোবাসা সোনার চেয়েও খাঁটি। কল্পনায় তুমি হৃদয় জুড়ে, তবুও একাকী পথেই হাঁটি। এই ছিল আকলিমার কবিতা। আকলিমা নেই সম্ভবত, পরে হয়তো বা শুনবে। বাহ, চমৎকার কবিতা ও আবৃত্তি। মুক্তা বলছে আকলিমা শিকদারকে মেনশন করছিল, ভীষণ সুন্দর রচনা আবৃত্তি, মন ছুঁয়ে গেল। আজিজা নাসরিন আপু বলছে। বদরুল ভাইয়ের কমেন্টস পড়ে দিয়েছি। বদরুল ভাই আছে, মঞ্চলি লিখেছে সুন্দর লেখা ও চমৎকার উপস্থাপনা দাদামণির। হ্যাঁ, আসলে বললাম তো, আমি আজকে অনেক আমাদের বোনদের কবিতা নিয়েছি। তো আমি চাইছিলাম যে ওরা সামনে থাকলে হয়তো বা ওদের নিজে কবিতাটা শুনতে পারতো, এর জন্য বেছে বেছে যারা যখন আছে। কিন্তু এখন দেখছি যে না, এতক্ষণ অপেক্ষার পরেও ওরা হয়তো বা বিভিন্ন কাজে ব্যস্ত, যার কারণে কবিতাগুলো পড়ে নিচ্ছি, হয়তো বা ওরা পরে শুনবে। এবার পড়ছি শিল্পী পোদ্দার, আমাদের আরেকজন পরিচালক। শিল্পী পোদ্দারের একটা কবিতা, অকথার কথা। অকথার কথা, অভিমানী কবিতা। একবারও কিছু ডাকনি, জানি ডাকবেও না কোনো দিন। পিছু ডাকে যদি অকল্যাণ বাড়ে, তাই তো আমি আজন্মা তুমিহীন। কত পথ চেয়ে থেকেছি ডাকবে বলে, কত সময় গড়িয়েছে আহ্লাদে আক্ষেপে। তুমি পথ হাঁটো, ফু দিয়ে সরাও ধুলোবালি। আমার অবুঝ পা তাই চলে রাস্তা মেপে মেপে। এ পথেই একদিন গোলাপ ছড়িয়েছিলে, আটকে দিয়েছিলে আমার যাবার পথ। আজ কেন অন্য রাস্তা খুঁজে নিয়েছো, ভুলে গেছো অহেতুক গোলাপের শপথ। ফুল নেই জানি, কাঁটা তো আছে, কি করে ভুলি অবুঝ কাঁটার আঘাত। যা দিয়েছ সয়েছি, করিনি অভিযোগ, দেইনি কখনোই এক বিন্দু অভিসম্পাত। এও জানি পুড়িবে তুমিও মরণ ব্যাধিতে, আজ যেমন পুড়ছি আমি অকারণ। কেউ বলেনি
কোনোদিন পথ হারালেও ভুল প্রেমের রাস্তা হাঁটা বারণ। এই ছিল শিল্পীর কবিতা, শিল্পী পোদ্দার। কবিতাটা আমার খুব ভালো লেগেছে, এই কারণে পড়লাম। শিল্পী হয়তো বা পরে শুনবে। মঞ্চলি কমেন্ট করে যাচ্ছে, কৃষ্ণা দিদি কন্টিনিউ কমেন্টস করে যাচ্ছে, বদরুলাপুর শিমলি আছে, শুভ্র আছে, 9 জনকে দেখতে পাচ্ছি এখন। বদরুল ভাই, লেখককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। শুভ্র লিখেছে ভালো হচ্ছে বন্ধু, শিমলি লিখেছে বা দারুণ উপস্থাপনা, মুক্তা লিখেছে অপূর্ব, বদরুল ভাই মন ছুঁয়ে গেল বলছে কৃষ্ণা আলপনা মণ্ডল আমার দিদি। আজিজা নাসরিন বলছে মন ছুঁয়ে গেল। শুভ্র লিখেছে চমৎকার আবৃত্তি, লেখাটাও ভালো। এরপরে কে আছে? বদরুল ভাই লিখেছে শিল্পী দিদিকে অভিনন্দন জানাই। কেটে কেটে যাচ্ছে কেন বলছে কৃষ্ণা দিদি? শব্দ ক্লিয়ার হচ্ছে না? খুব ভালো লাগছে লাইভ অনুষ্ঠান, মঞ্জুলি বলছে। বদরুল ভাই, আচ্ছা তাহলে এবার পড়ছি আমাদের রাখি চৌধুরীর একটি কবিতা। কবিতার নাম এই তো জীবন। যতবার চেয়েছি গুছিয়ে নিতে নিজেকে, ততবারই আগোছালোভাবে গভীরে নিয়ে যায় প্রিয় সম্পর্কগুলো আমাকে। স্নেহময় সম্পর্কগুলো হাতছানি দেয় বারবার, অদৃশ্য কারণে নিজেকে আগলে রাখা দায়। মনুষ্য চিত্ত বড়ই চঞ্চল, মায়ামিগ হরিণীর মতো, চাইলেই সম্ভব হয়ে ওঠে না সমস্ত কিছু ভুলে আবার সবার মতো জীবন শুরু করতে। শত কষ্ট, দীর্ঘদিন দীর্ঘশ্বাস বুকে আঘাত করে কাঠমিস্ত্রির হাতুড়ির মতো অবিরাম। তবুও বেঁচে থাকার তাগিদে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অতি সঙ্গোপনে সযত্নে লালন করতে হয় পরগাছার মতো শিকড় ধরা সম্পর্কগুলোকে। বটবৃক্ষের মতো নিজের অস্তিত্বকে বলীয়মান করে চেনা জানা সব মুহূর্তগুলো বেঁচে থাকতে হয় কষ্ট লুকিয়ে হাসি মুখে। যাপিত জীবনের রঙ্গমঞ্চে রঙিন মুখোশ পরি অনাদিকালের অনন্ত সত্তায়। এই তো জীবন, হয়তো এরই নাম জীবন। রাসমণি ব্যানার্জি লিখেছে অসাধারণ অসাধারণ। মুক্তারানী বোন লিখছে খুব সুন্দর উপস্থাপনা ও লাইভ। বদরুল ভাই বাহ চমৎকার উপস্থাপন। ত্রিদীপ লিখেছে রাখিনি কুণ্ডে তুই, চিটাগাংয়ের ভাষা। শিমু বলছে ক্লিয়ার শব্দ আছে। অসম্ভব সুন্দর আবৃত্তি বলছে মঞ্চলি চমৎকার। ও ছবিটার কথা বলছিল কৃষ্ণা দিদি, না না অন্যরা ভালো দেখছে তো কোনো। কি সুন্দর আবৃত্তি বলছে বদরুল ইসলাম ভাই, সুন্দর পাঠ। কৃষ্ণ আলপনা দিদি চমৎকার আবৃত্তি। ঠিক আছে, এইবার পড়ছি সোনালী দাস সরকার,
আমাদের আরেকজন পরিচালক, যার কবিতা আমি এখন পর্যন্ত পড়িনি, সোনালী দাস সরকারের কবিতা শিরোনাম এসো শান্তির বাণী হয়ে। নবস্বপ্ন স্বরূপের সম্মুখে জেলে দাও আনন্দ পুলকিত প্রভা। আমি স্মৃতিতে চাই আগামী দিনের নতুন প্রেরণার আভা। বেদনপুঞ্জ যাক মুছে সব, পিছনে চাইব না আর। ব্যর্থ বাণীর ঠিকানা হারিয়ে আমোদিত হোক এখন হওয়ার। হংস বলাকার নীল নদের আকাশে পাখনায় মুছাবো তমসা। বেঁধেছি হাওয়ায় নতুন নোঙ্গর, ভাসিয়ে কাটাবো সুখ আশা। নববর্ষ ভরসা প্রাণে আজ অধীর পুলকিত আহ্বানে। তুমি সুন্দর করুণ সুস্থবোধ দাও মুক্ত পবনে। বিগত শোক মর্মান্তিক অসহনীয় বিস্তৃত হোক সে বছর। আগামীতে শপথ মোরা জীবন্ত করবই পরবর্তী শপথ। আগামীতে শপথ মোরা জীবন্ত করবই পরবর্তী সফর। ছোট কবিতা, কিন্তু পুরনোকে ভুলে গিয়ে রূপশ্রী এসছে। রূপশ্রী, তোমাকে এই সময় পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। পরিবার পরিজন নিয়ে আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছো। ছোট্ট কুড়িটির জন্য অনেক অনেক আশীর্বাদ ভগবানের কাছে, ও ভালো থাকুক। অর্চনা মালাকা লিখছে খুব সুন্দর আবৃত্তি, সবাই করছে, অ্যাপ্রিসিয়েট করছে, উৎসাহ দিচ্ছে। একরাম লিখেছে আমার ভাই। অনিন্দ সুন্দর পরিবেশনা কবি দাদা ত্রিদীপ লিখছে। আসলে এই কবিতাগুলো ওরা যদি থাকতো, যাদের কবিতা পড়ছি, হয়তোবা আর একটু ভালো লাগতো। সার্বিকভাবে চমৎকার একটি অনুষ্ঠান বলছে অবু দাদা। অসাধারণ আবৃত্তি, মুগ্ধতা অপরিসীম, শুভকামনা অবিরত সুপ্রিয়। ফুজাইল লিখেছে কবির লেখা কবিতার প্রাণবন্ত আরেক কবি, আন্তরিকভাবে পাঠে মুগ্ধ হলাম। হ্যাঁ ফুজাইল, চেষ্টা করছি আসলে কণ্ঠে ধারণ করার, পাশে থাকো। মুক্তাদি, একটা কল চলে এসেছিল, সরি। বাণী ব্যানার্জি বলছে খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকটা কবিতা আছে আমাদের পরিচালকের, অপর্ণা চক্রবর্তী। উনিও সম্ভবত নেই, হয়তো বা পরে শুনবে। কবিতার শিরোনাম কি লিখি তোমায়। অনেকদিন পর আবার লিখতে আমার বসা। লিখতে বসে কলম নড়ে না, হারায় লেখার ভাষা। কি দিয়ে শুরু করি ভেবে না পাই কুল। দুজনের সম্পর্কে আজই জমেছে কালো ঝুল। লেখার ভাষা না পেয়ে ভাবনায় দেই ডুব। এতদিন পরে তোমায় মনে পড়ছে খুব। ভেবেছিনু দুজনে মিলে গড়ব সুখ স্বপ্নের বাসা। বুকে জড়িয়ে একরাশ মান অভিমান ভালোবাসা। হারিয়ে গেছে সেসব দিন না জানি কোনখানে। দূরে গিয়েও রয়েছ আজকে মোর হৃদয়ের কোণে। এই ছিল অপর্ণা চক্রবর্তীর কবিতা। এই কবিতাটা পড়ার সাথে সাথে আজকে আমাদের যারা ইদানিংকালে আমাদের পাশে পরিচালক হিসাবে, বন্ধু হিসাবে এসছে, ওদের কবিতা পড়লাম। আকরাম ভাই আছে, পাশে আছি, থাকবো সবসময়। দুর্নিবার এগিয়ে চলুক, আমরা আছি সাথে। ফুজাইল, আমি উৎসাহ দিলাম কই। খুব ভালো লাগলো। বাণী ব্যানার্জি বলছে মুক্তা, বাহ অসাধারণ লাইভ।
খুব ভালো লেখা ও পাঠ, অসাধারণ। আচ্ছা, সময়ও প্রায় শেষের দিকে। অজিত দাদার একটা লেখা নিয়েছিলাম, নীরব প্রতীক্ষায়, এই কবিতাটা পড়ছি। আপনার একটা কবিতা শুনতে চাই, চেষ্টা করছি আসলে এই কবিতাটা শেষ করে যদি আমার পছন্দ মতো একটা কবিতা অন্তত পড়তে পারি, সেই চেষ্টাটা করছি। অজিত দাদার কবিতার নাম নীরব প্রতীক্ষায়। নীরব প্রতীক্ষায় ব্যাপৃত আজও তোমার জন্যে অধীর আগ্রহের মন, নির্বাসিত অন্তরিক্ষে এখনো জেগে আছি মধু পূর্ণিমার শোভায়, শুভ্র মেঘের ছোঁয়ায় উদ্ভ্রান্ত আয়েসের বেশে, জলে জলে আষাঢ়ি চাঁদের স্নিগ্ধ মায়ায়, নির্মল ছায়ায় লুকোচুরি খেলা প্রথমা প্রেম আমায় মুক্ত করেনি আজও স্মৃতির বন্ধন খুলে, ক্ষণে ক্ষণে ভেঙে চলে মনের উর্বর সোপান, এখনো দাঁড়িয়ে সতেজ স্বপ্নের মোহনীয়তায়, একটি পূর্ণতার অভিলাষে বিনিদ্র কাটে রাত, তবুও খুঁজি তারে ভালোবেসেছিল যে জন, সন্ধ্যা প্রদীপ আলোর আবছায়া সোনালি বদন, নির্মলতায় পূর্ণতায় মিশে আছে অবুঝ মনে, খুঁজে ফিরি পুনর্বার অপেক্ষার নির্ঘুম চোখে, মনের পারাবারে চেনা সুবাস মাখা পথে, এখনো প্রহর গুনি প্রতীক্ষায় অবিরত, গোধূলি আভায় মিশে যাওয়া স্মৃতিমুখ রুদ্ধ নিঃশ্বাসে আটকে রয়েছে বুকের অন্দরে, অনুভূতির সীমানায় জমে থাকা স্পর্শ সোহাগ খুঁজে পেতে প্রত্যাশায় মনের বাতায়ন খুলে বসে রই নিবিড় বাতাসে উদাসিয়া প্রাণে, ব্যাকুল তিয়াস ভরা বাসনায় ক্লান্ত চাওয়ার অবসান হবে যবে প্রথম পাওয়ার পরশে। এই ছিল নির্ধারিত আজকের জন্য যে কবিতাগুলো নিয়েছি। 1 ঘন্টার অনুষ্ঠান, মোটামুটি আর 4 মিনিট বাকি। নবলতা দিদির একটা অনুষ্ঠান ছিল, আমি জানি আমার দেরি হয়ে গেল, অন্য জায়গায় লাইভ ছিল। হ্যাঁ দিদি আমি জানি। একরাম ভাই লিখেছে অতুলনীয় আবৃত্তি, মুগ্ধতা অপরিসীম, শুভকামনা অবিরত। MS মানিক, এতক্ষণ বাইকে ছিলাম তাই দেখতে পাইনি। দাদাভাই ভালোবাসা নিয়েও এবার আপনার নিজের লেখা পড়ুন, খুব ভালো লাগছে কবিতাগুলো একের পর এক। হ্যাঁ একটু যদি সময় দিন তাহলে আমি হয়তো বা আমার একটি লেখা দেখি পড়তে পারি কিনা। আসলে আমার আগামীকালকের জন্য একটা প্রিপারেশান ছিল, আগামীকাল আমার আর একটা অনুষ্ঠান আছে, তো ওটার জন্য নির্ধারিত কবিতার থেকে একটা কবিতা পড়ছি, জাস্ট 1 মিনিট। এটা আমার স্বরচিত কবিতা, কবিতার নাম কলকাতা, কবিতার শিরোনাম কলকাতা। দেখুন যদি ভালো লাগে, চেষ্টা করছি। ভীষণ ব্যস্ত প্রাণের শহর কলকাতা, ছুটছে মানুষ, ছুটছে গাড়ি, কেউ বা অফিস, কেউ বা বাড়ি। কত যে এই শহরটাকে মানিয়ে নিতে হয় রোজ, সব ধর্মের মানুষ, সর্বভাষার মানুষকে বুকে টেনে নিচ্ছে কলকাতা। ঝাঁ চকচকে বিমানবন্দর, ভিক্টোরিয়া, গড়ের মাঠ, গঙ্গার ঘাট, মেট্রো রেল, আরও কত কি। টানকি রিক্সা, ঘোড়ার গাড়ি, ওই যে শীর্ণ চেহারার লোকটা যে একটা ওজন মাপার যন্ত্র নিয়ে বসে আছে, ব্যস্ত ভীষণ রকম। জোরে হাঁটা ওই বড়বাজারমুখী লোক কত আগে মাল নিয়ে পৌঁছে যাবে আপন গন্তব্যে।
কিছু বিক্রির আশায় কফি হাউজের আড্ডা, নন্দন, গিরিশ মঞ্চের নাটক, পার্কে বসে অবাধ কপত কপতির নিপাত প্রেম, পাড়ার চায়ের টেবিলে উদ্দাম রাজনৈতিক চর্চা, বুভুক্ষ পুরুষের তৃষ্ণার জল, সোনাগাছি, মুক্তির কলকাতা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম করছে পালন, তুই করছিস লালন। ধনী গরিব নেই ভেদাভেদ নিয়ে, ধনী গরিব নেই ভেদাভেদ নিয়ে নিস বুকে টেনে, সবাই মানুষ জেনে। তুই কি সত্যি এত উদার, এতই তোর ভালোবাসা? বিশ্বাস করি তুই সত্যি, অপার তোর ভালোবাসা। আমি আসবো, আবার আসবো, এটাই আমার আশা। কলকাতা, আমার প্রাণের শহর কলকাতা। এই ছিল কলকাতাকে নিয়ে আমার নিবেদন। কার কেমন লেগেছে জানি না। খুব সুন্দর কবিতা, মন ছুঁয়ে গেল। অর্চনা দিদি বলছে, নবলতা দিয়ে অনেক কিছু। আমাদের তো পড়াই হয়, শিমলির একটা পড়ুন। শিমলির কবিতা হাতের কাছে নিয়ে নিই। আসলে ব্যাপারটা হলো, নতুন যারা আছে ওদেরকে তুলে আনতে হবে। শিমলির কবিতা বা নিলয়ের কবিতা, ওটা আসলে অস্বীকার করার জন্য যতগুলো লাইভ হয়, আমরা না বললেও ভালোবাসার টানে হোক, যেই কোনো কারণে হোক, নিলয় শিমলির দুর্নিবার সাহিত্য পরিষদের লাইভে আসলে আমাদের কবিতা পড়ে। যার কারণে আমরা ব্যক্তিগতভাবে লাইভে আসলে আমরা চাই যে আমাদের কবিতাটা অ্যাভয়েড করে যারা আমাদের সহ পরিচালক আছে, বন্ধু আছে, সহকর্মী আছে, এদের কবিতাগুলো যদি পড়ি, আমার কাছে মনে হয় এই যে অনুষ্ঠান শুরুই করেছিলাম, ভালোবাসার টানে আমরা সংগঠনটা করি। এখানে শুধু ভালোবাসার কারণেই দিনের একটা 5টা মিনিট যদি সময় দেই, ওটা সংগঠনকে দেই, ওটাই ভালোবাসা। তো এর বিনিময়ে আমরা কি দিচ্ছি? পারস্পরিক সম্পর্ক। আর নীলসিংহীর তরফ থেকে যদি নীলসিংহী লাইভে আসে, তাহলে যদি এই পরিচালক আমাদের সহকর্মী বন্ধুদের সৃষ্টিটা যদি সবার সামনে তুলে ধরতে পারি, এর চেয়ে বেশি কি দেওয়ার আছে বলুন? ওই চেষ্টাটা, ওই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করি বলি আমাদের ব্যক্তিগত লেখাগুলো আমরা সাধারণত পড়তে চাই না। আপনারা তো আছেন, যখন লাইভে আসবেন আপনারা আমাদের সৃষ্টি পড়ার যোগ্য মনে হলে অবশ্যই পড়বেন। নবলতা দিদি বলছে, একদম ঠিক কথা, কলকাতার কবিতাটা পুরো লাইভটাই ছিল উপভোগ্য, শুভেচ্ছা দাদামণি। এরপরে সুহাসী অপুভাই লিখেছে, কবিতাটা লেখাও যেমন উৎকৃষ্ট তেমনি পঠনও চমৎকার। দাদা অসাধারণ আপনার কবিতা এবং আবৃত্তি। ঠিক আছে, আসলে এগুলো আমার কালকের জন্য করা। অনুষ্ঠান শেষ করব। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ইংরেজ বুনে গেছে কিছু অন্ধ হিন্দু মুসলমান, এর মাঝে হিংসার বীজ। আমরা মানুষ, তাই মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি। একটা হোসেন ভাই বলেছে, আমরা কজন নবীন মাঝি, হাল ধরেছি শক্ত করে রে, লিখেছে মানিক। হ্যাঁ, ভালোবাসার দুর্নিবার, একটা পরিবার, সবাই মিলে একসাথে এগিয়ে যাব, ব্যক্তি নয়, সমষ্টিতে এগিয়ে যাব। নীলশিমলি কখনো একটা পার্সন, হয়তো বা আমরা এই গ্রুপটা সৃষ্টি করেছি, কিন্তু এই গ্রুপটার হাল সবাই মিলে ধরবো। না, নাই। আমার খুব একটা পছন্দের কবিতা পড়ছি, দেখুন যদি ভালো লাগে। আমার বেশ কিছু কবিতার মধ্যে এই কবিতাটা আমার খুব পছন্দ। দেখছি, একরাম ভাই, ইলিয়াস, ঘোরামি ভাই কবিতা দিয়েছে। আসলে ইনস্ট্যান্ট কবিতাটা আমার থেকে শিমু অনেক ভালো পড়ে। আমি ইনস্ট্যান্ট কবিতাটা
দেখি চেষ্টা করি শেষ দিকে যদি আমার পক্ষে সম্ভব হয়। ভালো আমি পড়তে পারবো না এটা শিওর, কারণ হলো ইনস্ট্যান্ট কবিতা আমার থেকে শিমু অনেক ভালো বলে পড়ে। এবার ভাষা নিয়ে পড়ছি। 1 কোটি বছর পর আবার আসবো ফিরে দুর্নিবারের টানে। মানে একদম ঠিক। ওই যে অনুভব, ওই যে আবেগ, পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, ওই যে বন্ধন, ওটাতেই একটা সংগঠনের প্রাণ। জোর করে ভালোবাসা হয় না, জোর করে কোনো কিছু হয় না। নিজের এখান থেকে টাচ থেকে আসতে হবে। এটাই হলো কবিতা সৃষ্টির ক্ষেত্রেও তাই, সৃষ্টিটাও তাই। জোর করে কবিতা লেখা যায় না, যখন আবেগ আসে তখনই কবিতা সৃষ্টি হয়। এবার পড়ছি মৃত্যুঞ্জয় ভাষা আমার। এটা আমার খুব পছন্দের কবিতা, বাংলা ভাষা নিয়ে কবিতা। দেখুন যদি ভালো লাগে। মৃত্যুঞ্জয়ী ভাষা আমার, আজ আমি ভাষার কথা বলবো, আজ আমি কবির কথা বলবো, আজ আমি কবিতার কথা বলবো। বিশ্বময় চর্চা হবে আমার বাংলা ভাষা। কবি, ভয় পাওয়ার কিছু নেই, কলম ধরো শক্ত হাতে। কলম চলুক মাঠের কৃষক, তাতে শ্রমিক, কারখানায় জ্বলন্ত আগুনের তাপে পোড়া ওই শরীরের কুচকুচে কালো আমার ভাইয়ের জন্য। কলম চলুক বুড়ো ঠাকুমা থেকে শুরু করে কলসিকাকে জলানা গায়ের বধূর জন্য। কলম চলুক আমার অষ্টাদশী প্রেমিকার জন্য। কলম চলুক আমার জন্মদাত্রী মায়ের জন্য। গ্রাম থেকে শহর, অলিতে গলিতে ভাসিয়ে দাও আমাদের ভাষা। কবিতা ছড়িয়ে দিতে হবে প্রতিটি ঘরের বৈঠকখানা থেকে রান্নাঘরে। শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ আমাদের মতো আর কেউ করেনি। ভাষার জন্য প্রাণ আমাদের মতো কোনো জাতি দিতে হয়নি। আমরা বাঙালি, গর্বিত বাঙালি, বিজয়ী বাঙালি। এ আমার রবীন্দ্রনাথের ভাষা, এ আমার নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন ভাসানী, মুজিবুর, ধীরেন্দ্রনাথ দত্তের ভাষা। এ আমার শামসুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদারের ভাষা। ভয় পাওয়া কিংবা হতাশ হবার কোনো জায়গা নেই। আমার কবিতার লড়াই সরাসরি, এখানে কোনো আপোষ নেই, নেই কোনো সমঝোতা। এখনো কোকিল ডাকে, এখনো মাঝি দাঁড়বায়, নাঙ্গল চলে মাঠে, সবুজে সবুজে ভরে ওঠে মাঠের পর মাঠ। সন্ধ্যায় প্রদীপ জ্বলে, মসজিদে আজান হয়, নামাজ হয়। সারা বিশ্বের বাঙালি এখনো মায়ের ভাষায় কথা বলে। তবে আর ভয় কিসের? সাহস রেখে কলমে আনো জোর, ভরে দাও পাতার পর পাতা কবিতায়, পদ্যে কিংবা গদ্যে। আমি ভীষণ রকম আশাবাদী আমার ভাষা নিয়ে। আমার ভাষাকে ইংরেজ শাসকরা মেনে নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমার ভাই আজও গায় বাউল, শরীয়তি, মারফতি, হাসন রাজার গান। আমার গড়ের মাঠে লক্ষ মানুষের সামনে ভিন্ন ভাষী প্রধানমন্ত্রী দুশব্দ বাংলা বললে নিজেকে গর্বিত মনে করে। তবে আর ভয় কিসের? আমার স্থির বিশ্বাস আমার ভাষার মৃত্যু নেই। আমার ভাষার মৃত্যু নেই যতদিন বেঁচে থাকবে একটিও বাঙালি প্রাণ। কবি, কলম ধরো, কবিতায় কবিতায় ভরিয়ে দাও এ বিশ্ব সংসার। আমার ভাষা চির অম্লান, চিরজীবন্ত, মৃত্যুঞ্জয়ী। আমি বাঙালি, বাংলা আমার ভাষা। আমার ভাষা দুর্নিবার, আমরা দুর্নিবার। ধন্যবাদ। কার কাছে কী রকম লেগেছে জানি না। এটা খুব আমার পছন্দের কবিতা। নিজের মাতৃভাষাটাকে আমি খুব ভালোবাসি, এই কারণে এই কবিতাটা আমার খুব পছন্দ হয়। দেখি কার কাছে কি। নবলতাশীল বলেছে দিদি, ঠিক বলেছো ভাইয়া, 1 কোটি বছর। আচ্ছা, নবলতাশীল দিদি স্বাগতম। কোথায় চলে যাচ্ছে লেখা? দাদামণি ও সিমরি দিদিয়াকে একসাথে একটা লাইভে দেখতে চাই।
আসলে খুব এক্সেপশনাল হয়, কিন্তু আমরা দুজন একসাথে লাইভে আসি, হয়তো বা হয়ে যেতে পারে কোনো একদিন। অপেক্ষায় রইলাম। এরপরে আরে চলে যাচ্ছে। অসাধারণ কবির বর্ণ বিধে যাওয়া আলোচনা, এটা ইলিয়াস ঘরামি ভাই বলছে। কবিদের প্রতি এই আহ্বান হোক কালজয়ী, ফুজাইল ভাই বলেছে। সত্যি আমরা ভীষণ গর্বিত আমাদের বাংলা ভাষার জন্য, আজিজা নাসরিন আপু বলছে। চলে যাচ্ছে। সত্যি আমরা ভীষণ গর্বিত, দুঃখগুলো সাজিয়ে পাতা, সুখগুলো গেছে। মানিক লিখেছে দুঃখগুলোর গজিয়েছে পাতা, সুখগুলো গেছে ঝরে, ঝরা পাতার মতো শূন্যতায় জীবনের খাতা, জীবন এনেছে দুর্দিন, আঘাত কত শত, তবু কবিতা ভালোবাসি। এটাই আসলে কবিতা যারা ভালোবাসে ওদের মন অন্যরকম হয়। সোয়াশি আপু ভাই লিখেছে চমৎকার আহ্বান, সিক্ত কবিতা মন ছুঁয়ে গেল, লেখা পাঠে মুগ্ধতা একরাশ, মঞ্জুলিল বলছে। বিশ্বজিৎ ঘোষ দাদা বলছে বাহ চমৎকার কবিতা, অসাধারণ আবৃত্তি। নবলতা দিদি বলছে দারুণ লেখা, অসাধারণ পাঠ। ইলিয়াস ঘরামি ভাই লিখেছে বাহ বাহ, কবির কলম ঊর্ধ্ব গগনে, ভেদি হৃদয় ভরা আমার মায়ের ভাষা, এ আমার হৃদয়ের ভাষা, ধন্য ধন্য কবি ধন্য। হ্যাঁ ইলিয়াস ভাই ধন্যবাদ। আসলে মাতৃভাষাটা করতে গেলে আমার বিশ্বাস সবাই মায়ের ভাষাকে ভালোবাসে। এখানে ইলিয়াস ঘরামির ভাই একটা কবিতা আছে দেখলাম, ইলিয়াস ঘরামি ভাই একটা লেখা দিয়েছে, চলে গেছে আবার। এই যে মুশকিল, আমি এটা পারি না, এখান থেকে পড়া আমার তো একদম অসুবিধা হয়। ওই পরে মেসেজগুলো আসে যে চলে যায় কবিতা। মন চলে লিখেছে বাংলাকে ভালোবাসি, শুধু 21 নয়, 21ও আরও 11টা প্রাণ গেছে এই ভাষার তরে, 61 জন্মের এক ইতিহাস। হ্যাঁ শিলচরের চেষ্টা করছি, হচ্ছে না, কবিতা উঠে যাচ্ছে, পারছি না। ইলিয়াস ঘরামি বাই লিখেছিল কবিতা অদৃশ্য। বৃষ্টি কেন তৃপ্তি আনে দাহন জ্বালা করে, কোন পুষ্করিণী বৃষ্টি থাকে শূন্য ঝরে পড়ে, জোয়ার জলের পানিগুলো কোথা থেকে আসে, ভাটি গাঙের পানিগুলো কোথায় গিয়ে ভাসে, বৃষ্টি কেন আসে ও ভাই তৃপ্তি কেন হাসে, আকাশ পথে বৃষ্টিগুলো কোথায় বলো ভাসে, নয়ন কেন চরণ দেখে বৃষ্টি আলো জেলে, হৃদয় বাগে বলতে পারো কোন ফলটি ফলে, যায় না দেখা পরশ ঝরে বুঝতে কেমন পারো, কোথায় তাহার বসত বলো হৃদয় পুরীর ঘরে, সে কেন ভাই ঘুরে বেড়ায় মর্ত আকাশ পুড়ে, ভালোবাসার আকাশ কেন সারা মনটি জুড়ে, নারীর মনে পুরুষ কেন পুরুষ মনে নারী, লিখতে গিয়ে আমি কেন ছন্দে ছন্দে হারি, পলাশ কেন রাঙে ও ভাই মনটি কেন টানে, আঘাত পেলে কেন বলো নয়ন বাড়ি ঝরে, আবার কেন সেই মনটি নিষ্ঠুর কঠিন পরে, সেই যে কেন নাচে ও ভাই কোকিলার সুর গানে, পবন কেন শীতল ঢালে সারা শরীর জুড়ে, প্রখর দাহে জীবন কেন যায় যে বলো পুড়ে। আবার চলে গেছে, সরি। আমজাদ ভাই বলছে পারছি না শুনতে, কেন? খুব সুন্দর লেখনী, অসাধারণ কথাগুলো, একটামের একটা লেখা আছে, কিন্তু পারবো কিনা পড়তে।
একটা আমি লেখাটা হলো বাঙালি, দেখছি কতটুকু পড়া যায়। আমি গর্বিত, আমি বাঙালি, লড়াকু সৈনিক, বাঙালি জাতি, পলাশির প্রান্তর পেরিয়ে ব্রিটিশ, বাংলার প্রাণ, গৌরবময় ইতিহাস, এক সুতায় গাথা পুষ্পের প্রাণ। আমার পরিচয় বাঙালি। আবার চোথায় চলে গেল। বঙ্গভঙ্গ শত বছরের অধিকে এক ঐক্যের বন্ধনে আবদ্ধ, দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে এক সমাজ, সংস্কৃতি, বিনোদন। রক্তাক্ত বাঙালি। চলে গেছে, পাইনি খুঁজে। না, অনুষ্ঠানটা শেষ করি, অনুষ্ঠান 1 ঘন্টার বেশি হয়ে গেছে, একটু আবেগ হোক। 1 মিনিট। জীবনানন্দ দাশ, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। কচি ভাই লিখেছেন, অসাধারণ সুন্দর দাদা, অসাধারণ অসাধারণ পাঠ। কৃষ্ণ আলপনা বলছে, মঞ্চনে বলছে, কচি ভাই বলছে কাজের জন্য অনেক দেরি হয়ে গেছে, অসুবিধা নেই, অনুষ্ঠান অলরেডি 15 মিনিটস অ্যাবাভ। অসাধারণ পাঠ মঞ্চলি বলছে। ওকে, ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর কবিমন সুন্দর থাকে, এটা আমার বিশ্বাস। কবিমন সুন্দর থাকে, এটা আমার বিশ্বাস। সারাদিনের সবার অসীম ব্যস্ততা থাকে জানি, তারপরও যারা পাঠক, যারা এখানে কবিতা পোস্ট করছেন, নিজের সৃষ্টি আমাদেরকে পড়ার সুযোগ করে দিচ্ছেন, তাদের কাছেও বিনীত অনুরোধ রাখছি, দিনের যদি কখনো কোনো সময় হয় কোনো কবির কবিতা পড়ে যদি আপনার ভালো লাগে অথবা খারাপ লাগে, কবিতা পড়ে কবিতার একটা কমেন্ট করে কবিকে হয়তোবা পরিশুদ্ধ হওয়ার সুযোগ দিন, অথবা তার লেখার আরও ভালো হওয়ার জন্য উৎসাহিত করুন। আমরা যারা পরিচালনা পর্ষদে আছি, এই সংগঠনটা আমরা যারা পরিচালনা করি, আমাদের সাধ্যমতো আপনাদেরকে কমেন্ট করে উৎসাহ দেই বা কখনো সমালোচনা করি, কোনো বানানের অসুবিধা থাকলে ওটাও বলি, চেষ্টা করি আমাদের মতামত জানানোর। তো আপনারা যারা আমাদের এখানে
আপনাদের সৃষ্টি প্রকাশ করছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও যদি সময় বের করা যায় 2-4টা কবিতা পড়ার সুযোগও থাকে, তাহলে পড়ে যেই কবিতা পোস্ট করেছে ওর কবিতাটা যদি মন্তব্য করেন, তাহলে আমার মনে হয় ওই কবি কলম আরও সমৃদ্ধ হবে, বাংলা সাহিত্য এগিয়ে যাবে। সেই সাথে বাংলা সাহিত্যের প্রচার প্রসারের একটা সংগঠন দুর্নিবার সাহিত্য পরিষদ আপনাদের ভালোবাসায় এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, দুর্নিবারের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখেই আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।